আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আজকে থেকে শুরু হয়েছে এবং আবারও বেশ কিছু প্রশ্নের জন্ম আমরা কিন্তু দিতে দেখেছি এবং সেই প্রশ্নের উত্তরগুলো মাঠের মধ্যে আমরা দেখেছি। এবং এখন আমাদের যেই পদক্ষেপ সেটা হচ্ছে একটু পর্যালোচনা করা, একটু দেখা যে আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলোকে কিভাবে আমাদের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজে লাগানো যায়। আমরা একটা ইনস্ট্যান্স দেখেছি যে বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্ষেত্রে যদি চিন্তা করি, মেন্স ন্যাশনাল টিমে মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে ওয়ানডে ক্রিকেটে একটা বিরাট বড় ক্রাইসিসের জায়গা এবং সেখানে বেশ কিছু ব্যাটারদের বিভিন্ন সময় ব্যবহার করা হলেও এখনো পর্যন্ত সেই জায়গায় বাংলাদেশ সেটেল ডাউন করতে পারেননি। এবং আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশ ন্যাশনাল টিমে তারা ইয়াং ক্রিকেটার যারা আছেন, যাদের ফিউচার প্রসপেক্টস আছে, তাদের দিকেই বাংলাদেশ চোখ রাখতে চায় এবং তাদেরকেই বেশি বেশি সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছিল। এবং এই কাজটা এখনো পর্যন্ত একটা সফলতার মুখ দেখেনি, কারণ বাংলাদেশ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। স্পেশালি বাংলাদেশের বিগ গানসরা যখন থেকে রিটায়ারমেন্টে গেছেন বা যখন থেকে তারা খেলার সুযোগ পাচ্ছে না ন্যাশনাল টিমের জন্য। তো একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসটার একটা ইমিডিয়েট মিটিগেশন আমাদের প্রয়োজন। এই বিষয়টা নিয়ে কিন্তু আগেও কথা বলেছি যে বাংলাদেশের মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে ফিনিশারের যে জায়গাটা রয়েছে ওয়ানডে ক্রিকেটে, সেখানে আসলে আমরা যেহেতু কোনো ভালো প্রসপেক্ট পাচ্ছি না বা কারেন্টলি যারা খেলছেন তারা সেভাবে সফল হচ্ছেন না, সেই জায়গায় কি আমরা অল্টারনেটিভ কোনো অপশন খুঁজে বের করতে পারি কিনা। এবং সেই অপশনগুলোর মধ্যে সিনিয়র ক্যাটাগরির কিছু ক্রিকেটাররা রয়েছেন যারা ইতিমধ্যেই বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভ করেছেন বা ন্যাশনাল টিমের হয়ে বিভিন্ন সময় খেলেছেন, তবে এখন ন্যাশনাল টিমের রেডারে নেই। তাদের মতো কিছু ক্রিকেটারদের নাম আমরা উল্লেখ করতে দেখেছি। যে একজন হচ্ছেন সেখানে মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি মিডল লেট মিডল অর্ডারেই ব্যাটিং করেন, 5-এ বা 6 বা 7-এ সেরকম একটা পজিশনে তিনি নামতে পারেন। ফিনিশার হিসেবে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়েও যে একটা মাত্র ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ জিতেছিল 2019-এ, প্রাক বিশ্বকাপ সেই টুর্নামেন্টটা হয়েছিল এবং সেখানে আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল, সেখানে কিন্তু বাংলাদেশ ফাইনালটা জিতেছিল এবং সেখানে যে ক্যামিও নকটা খেলে ফিনিশিং রোলটা প্লে করেছিলেন তার নামে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ার্ল্ড কাপও খেলেছেন, বাট তারপর 2021-এর বা 22-এর পর থেকে মোসাদ্দেক সৈকতকে আমরা ন্যাশনাল টিমের রেডারে আর দেখছি না। এবং অনেকেই সেটার পেছনে অনেক ধরনের কারণ দিচ্ছেন, তার মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে যে তার বয়স হয়ে গেছে, তিনি আসলে এখন শুধু ডোমেস্টিকে হয়তো খেলবেন, তাকে নির্বাচকরা হয়তো কনসিডার করছেন না ফর দ্য ন্যাশনাল টিম। চলেই এসেছিলেন প্রায়। আপনারা খেয়াল করে যদি দেখেন, বাংলাদেশ রিসেন্টলি যে নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজটা খেললো, সেখানে কিন্তু তৃতীয় যে ওডিআইটা হবে, সেই তৃতীয় ওডিআইয়ের স্কোয়াডের মধ্যে মোসাদ্দেককে রাখা হয়েছিল ইনিশিয়ালি। কানাঘুষা শুনছিলাম, বাট পরবর্তীতে বিসিবির অফিসিয়াল যেই লিস্টে এসছে সেখানে আবার তার নামটা ছিল না, অর্থাৎ তাকে নেবে নেবে করেও শেষ পর্যন্ত কিন্তু স্কোয়াডে রাখা হয়নি, কারণ প্রবাবলি তাকে খেলানো হবে না এরকম একটা পরিকল্পনা। প্লাস বাংলাদেশ সিরিজটা জিতবে, একটা সিরিজ ডিসাইডার গেম, সেরকম একটা পরিকল্পনা থেকে নিশ্চয়ই সেই সিদ্ধান্তটা এসেছিল। বাট ইন এনি কেস মোসাদ্দেক সৈকত একটা অপশন হতে পারতেন। আরও একজনের কথা, এটা আসলে পপুলার ডিমান্ডে বলতেই হয়, সাব্বির রহমান রুম্মন। খুবই খুবই এনিগম্যাটিক একজন ক্রিকেটার আমি বলবো, কারণ তিনি কোনোভাবেই আলোচনা থেকে দূরে থাকেন না। ব্যাড বয় একটা ইমেজ তার নামের সঙ্গে মিলে গেছে সামহাও ফর সাম রিজন, এবং সেটার পিছিয়ে নিশ্চয়ই সত্যতাও থাকতে পারে। সেই বিষয় নিয়ে আমি যাচ্ছি না, কারণ সেটা অফ ক্রিকেটিং কিছু ইস্যুস। তবে অ্যাজ এ ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন, তার যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে সেটা নিয়ে আসলে আমার মনে হয় না কেউ সন্দেহ পোষণ করবেন। এবং বছরকে বছর দেখা গেছে বেশ কিছু ইভেন্টে তার যে স্পার্কটা মাঝে মধ্যেই দেখা যায়, সেই স্পার্কটা দেখে আফসোসটা বাড়ে যে তিনি যদি আরও বেশি কনসিস্টেন্ট হতেন, যে সময় তাকে আসলে দলে রেগুলারলি নেওয়া হতো, সেই সময়টায় তিনি যদি আরও কনসিস্টেন্ট থাকতে পারতেন, এখন হয়তো এই প্রশ্ন আমাদের করতে হতো না, তিনি এখন রেগুলারলি ন্যাশনাল টিমের সেটআপেই থাকতেন। বাট আনফর্চুনেটলি তিনি কিন্তু দলের থেকে যখন বের হয়ে গিয়েছিলেন বা দল থেকে যখন তাকে বাদ দেওয়া হয়েছে, তারপরে আর জাতীয় দলে ফিরে আসার সুযোগ পাননি। সাব্বিরের বয়স 35-36 এরকম একটা রেঞ্জের মধ্যে আসছে। অনেকেই বলছেন যে তিনি আসলে বুড়িয়েই গেছেন, সে কারণে তাকে আসলে কনসিডারেশনে আনা উচিত নয়। তবে যেহেতু 2027 বিশ্বকাপ সামনে আছে, 2027 বিশ্বকাপকে টার্গেট করে আমরা কেন সাব্বির রুম্মনকে নিয়েও আমরা কনসিডার করব না। এবং তিনি কিন্তু পারফরমেন্স দেওয়ার একটা প্রত্যয় জানিয়েছেন। এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এটা তো 50 ওভারের বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত লিগ, এবং এই লিগেরই যে পারফরমেন্স সেটা কিন্তু লিস্ট এ ক্যাটাগরিতে কাউন্ট হয়। এবং বাংলাদেশের যারা যারা খেলছেন এই টুর্নামেন্টটা, তারা সবাই লিস্টে ক্রিকেটার, যেটা কিনা অফিসিয়ালি আইসিসি রেকগনাইজড একটা 50 ওভার ফরম্যাটের হিসেবের মধ্যে ফেলা যেতে পারে। বাট এই সিচুয়েশনটার মধ্যে সাব্বির রহমান রুম্মন এই মৌসুমটায় আবাহনীর হয়ে খেলছেন এবং আবাহনীর প্রথম ম্যাচটা আজকে ছিল ঢাকা লেপার্ডসের বিরুদ্ধে। কার্টেলড ওভার গেম হয়েছে, বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটা, সেই ম্যাচের ধারাভাষ্যে আমি ছিলাম। এবং এই ম্যাচ দিয়ে এই প্রিমিয়ার লিগে আবাহনী তাদের প্রথম ম্যাচটা খেললো, যদিও রেজাল্ট তাদের ফরে যায়নি, তারা ম্যাচটা হেরেছে। বাট সাব্বির রুম্মন শেষ দিকে এসে যে নকটা খেলেছেন,
আমাদেরকে আরও একবার তিনি রিমাইন্ডার দিয়েছেন তার কেপাবিলিটিজের কথা, তার অ্যাবিলিটিজের ব্যাপারে। সাব্বির যখন নেমেছেন তখন অলরেডি বাংলাদেশের 100 রানের মধ্যেই 5টা উইকেট পড়ে গিয়েছে এবং ইনফ্যাক্ট আবাহনীর 5টা উইকেট পড়ে গিয়েছে 100 রানের মধ্যে, এবং এমন একটা সিচুয়েশন যেখানে তারা 150 করতে পারে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ ছিল। সেই সময়টায় সাব্বির রহমান নামলেন। মোটামুটি কঠিন ব্যাটিং কন্ডিশন, খুব সহজ কোনো ব্যাটিং কন্ডিশন ছিল না। অপেক্ষা করে খেলতে হয়েছে, বাজে বলার জন্য ওয়েট করতে হয়েছে। তবে সাব্বির রহমান তার পাওয়ার হিটিংয়ের যে ঝলকটা দেখালেন সেটা এক কথায় অনবদ্য ছিল, এবং একদম চোখের সামনে থেকে দেখাতে আরও বুঝতে অসুবিধা আমাদের কারোরই হয়নি যে সাব্বিরের সেই অ্যাবিলিটিটা এখনও আছে, সেই এক্স ফ্যাক্টরটা এখনও এক্সিস্ট করে এবং তিনি নিজেকে ফিট রেখেছেন। সো ওইটার একটা রিফ্লেকশন আজকের ইনিংসটা আমরা দেখেছি। 5টা ছক্কা সাব্বির হাঁকিয়েছেন, 2টো 4 হাঁকিয়েছেন, 29 বল থেকে 55 রানে অপরাজিত ছিলেন, এবং ইনিংসের শেষ বলে তিনি ছক্কাটা মেরে তার 50টা পূরণ করেছেন। 49-এ ছিলেন, একটা ছক্কা মেরেছেন ইনিংসের লাস্ট বলে, বলে কয়ে ছক্কাটা মেরেছেন। আমরা কমেন্ট্রিতে বলছিলাম যে আসলে এই 6টা মারতে পারলে 180-র উপর যাবে আবাহনীর স্কোর 30 ওভারে, এবং সেই কাজটাই তিনি করেছেন। সো এই ইনিংসটা দেখার পর কিন্তু আরও মনে হচ্ছে যে শর্ট টার্মে আমরা যদি চিন্তা ভাবনা করি যে 2027 ওয়ার্ল্ড কাপটাকে আমাদের টার্গেট করা উচিত এবং সেই ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করে আমাদের স্কোয়াড তৈরি করা উচিত, তাহলে কিন্তু বয়সের দিকে না তাকিয়ে আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্ট এর দিকে আমাদের যদি চোখ থাকে তাহলে নির্বাচকরা কোনোভাবেই সাব্বির রহমান রুম্মনকে হয়তো এড়াতে পারবেন না, স্পেশালি যখন তারা নাম্বার 6, নাম্বার 7 কিংবা নাম্বার 5 এই পজিশনের ব্যাটারদের নিয়ে আলোচনা করছেন, বিশেষ করে নাম্বার 6-7 যারা বেসিক্যালি ম্যাচটা ফিনিশ করে দেবেন বা ম্যাচের শেষ দিকটায় তাদের হার্ড হিটিং করতে হবে। সেই রকম অ্যাবিলিটির কথা চিন্তা করলে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে সাব্বিরের চেয়ে বেটার অপশন আপনি চাইলেও খুঁজে পাবেন না। আপনি চাইলে খুঁজতে পারেন, খুঁজে পাবেন না, সেটাই হচ্ছে গিয়ে একটা ফ্যাক্ট। সো সাব্বির রহমান রুম্মনকে বাংলাদেশ ক্রিকেটের যারা নির্বাচকরা রয়েছেন, যারা ন্যাশনাল টিম সিলেক্টিং প্যানেলে রয়েছেন, তারা কি আসলেই চোখ রাখছেন কিনা তার উপর? কারণ আমার কাছে মনে হয় যে জোকস অ্যাপার্ট, পপুলার ডিমান্ডে সায় দিতে হবে ব্যাপারটা এরকম না। সাব্বিরের সোশ্যাল মিডিয়া ফলোয়িং অনেক হিউজ, এবং সবাই আসলে এই প্রশ্নটাই করতে থাকে যে সাব্বিরকে কেন নেওয়া হচ্ছে না। অনেকেই এই প্রশ্নগুলো করেন, বাট সেই প্রশ্নের জবাবটা আসলে দিতে পারতে হবে লজিক্যালি। নির্বাচকরা আসলে তাকে এড়াতে মনে হয় না পারবেন। তার এই ধরনের পারফরমেন্স যদি তিনি মেনটেন করতে পারেন, এটা তো প্রথম ম্যাচ গেল এবং তার ইম্প্যাক্টটা দারুণ ছিল। এই ইনিংসটা না খেললে হয়তো আবাহনী আজকের ম্যাচটায় ওই 180 পর্যন্ত যেতই না, 150 বা 150-র আগে হয়তো তাদের ইনিংসটা র্যাপড আপ হয়ে যেতে পারতো। সো ম্যাচ জিততে পারেনি, সেটা হয়তো বোলারদেরও খানিকটা ব্যর্থতা বলতে হবে। ঢাকা লেপার্ডসেরও ব্যাটিংটা ভালো হয়েছে আজকে, তারা জিতেছে আবাহনীর এগেনস্টে। উইনিং কজে সাব্বিরের নকটা যায়নি, বাট 29 বল থেকে 55 রান একটা কঠিন ব্যাটিং উইকেটে আই উড অ্যাকচুয়ালি সে যে এটা আবারও তার ভালো অ্যাবিলিটির, তার যে এক্স ফ্যাক্টরটা রয়েছে, তার হিটিং অ্যাবিলিটি অ্যাজ নাম্বার 6-7 ওই জায়গায় নেমে যে ধরনের ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে হয়, সেটা খেলার যে অ্যাবিলিটি তার রয়েছে সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন আজকে আরও একবার। সো সাব্বির রহমান রুম্মনকে নিয়ে রিয়েলিস্টিক্যালি নির্বাচকরা চিন্তা করবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই, এবং সেই সাথে বাংলাদেশ 2027 ওয়ার্ল্ড কাপের জন্যই যেহেতু প্ল্যান করছে, আমাদের কিছু শর্ট টার্ম ফিক্সের দিকেই আসলে মুভ করা উচিত কিনা ইন টার্মস অফ সিলেক্টিং দ্য স্কোয়াড, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সাব্বির যদি নাও হয় তাহলে আপনারা কাকে ওই পজিশনগুলোর জন্য আসলে কনসিডার করবেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।